This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা, সময় আপনার আর আপনার হয়ে ঠোঁট কাটার 1 ঘন্টা। আর দেরি নেই, একটু অপেক্ষা, তারপরে নিজের ডেরায় ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল। ডেরা শব্দটা আপনার কানে লাগতে পারে। আমি এই জন্য বললাম যে ফেরার পরেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কি কাকতালীয় না? প্রায় মধ্যরাতে ঘরে ফেরার পরদিনই মমতা সাক্ষাৎ। যদি হয় সত্যি, তা বীরের মতোই বরণ হবে, তাই না? কত কেউই তো জেল থেকে বেরোলো এই মরশুমে। মানিক ভট্টাচার্য, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য, কেউ তো এমন সুযোগ পাননি। জেল থেকে বেরিয়েই দলের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে এমন সম্ভাবনাও আগে তৈরি হয়নি। বেরিয়েই নেত্রীর দেখা। আচ্ছা, যদি দেখা হয়, কি বলবেন মমতা ব্যানার্জি? তা তো আগামীকালই জানা যাবে। তবে এটুকু এখনই বলতে পারি, জেলার রাজনীতিতে খুব স্পষ্ট এবং কড়া বার্তা যাবে যে 2 বছর 1 মাস 9 দিন অনুপস্থিত থাকার পরও কেষ্টমণ্ডল অপ্রাসঙ্গিক হননি। দুটো ভোট সফলভাবে অনুব্রত ছাড়াই জিতে যাওয়ার পরেও। তারপর আনুষ্ঠানিকভাবে জেলা তৃণমূলের সিংহাসনে বসা হবে সময়ের অপেক্ষা। তাহলে মমতা ব্যানার্জির তৈরি করা কোর কমিটির কি হবে? কোর কমিটি বানিয়ে অবশ্য জেলা নিজে দেখবেন বলেছিলেন মমতা ব্যানার্জি। সেটা কি কেষ্টর কথা মাথায় রেখেই? এবার থেকে বীরভূম জেলা যতদিন সে অ্যাবসেন্ট থাকবে, আমার 2-1 নেতা আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। ভোটের আগে তিনিই বলেছিলেন ভোট শেষে ছাড়া পেয়ে যাবে কেষ্টমণ্ডল। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, আপনারাও জানেন রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এক রাজনৈতিক চরিত্রের নাম অনুব্রত মণ্ডল। আর এতদিন পর প্রিয় কেষ্টর সঙ্গে সাক্ষাতে দলকেও তো বার্তা দেবেন নেত্রী, তাই না? দলের সংগঠনের রাশ এখন অনেকটাই অভিষেক ব্যানার্জির হাতে। এটার লুকোনোর মতো ঘটনা নয়। দলের অন্দরে কান পাতলে শোনা যায় কেষ্টমণ্ডলের সঙ্গে অভিষেক ব্যানার্জির সম্পর্ক বিশেষ মধুর নয়। তাহলে কি হতে চলেছে বীরভূমের রাজনৈতিক সমীকরণ? কি হতে চলেছে কোট আনকোট বীরের রাজনৈতিক ভবিষ্যৎ 26-এর আগে? আচ্ছা, ওদের ভবিষ্যৎ কি হবে? যারা ঘুমের মধ্যে আশ্রয়হীন হলেন, যারা একটা ত্রিপল পেয়ে স্বস্তি পাচ্ছেন, চিড়ের প্যাকেট পেয়ে যাদের মুখে খুশির রেখা, ওদের ভবিষ্যৎ? মুখ্যমন্ত্রী বলছেন তালিকায় না থাকলেও ক্ষতিগ্রস্তরা বাড়ি পাবেন। যাদের বাড়ি, মাটির বাড়ি ভেঙে গেছে, ধসে গেছে, অথচ লিস্টে নেই, তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক, কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে। যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে, সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে। যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়া যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা বাড়িকে 3টে করে ত্রিপল দিতে বলা হয়েছে। তবু সামনের বর্ষায় ভেসে যাওয়ার আতঙ্ক থেকে মুক্তি মিলবে ওদের। ডিভিসি বনাম রাজ্য তরজা জমে উঠেছে, দেখাবো একটু পরেই। রাজনীতিও চনমন করে উঠেছে। শাসকের সাংসদও শাসকের বিরুদ্ধে বলছেন, খবর হচ্ছে। কিন্তু ওদের কি হবে?
এই প্রশ্ন নিয়ে শুরু করি, তবে শুরুতেই ক্ষুধিত পাষাণের মেহের আলীর কথা মনে পড়ছে। মেহের আলীর সেই কথাটাই কেন জানি না কানে বাজছে আমার, ওই যে তফাৎ যাও সব ঝুট হ্যায়। মেহের আলীর সেই কথা কেউ শুনেছে কি? তবে কেষ্টমণ্ডলের জামিনের পর আরো বেশি বেশি করে বলছেন কুণাল ঘোষরা, বলছেন প্রতিহিংসা। হরে দরে কথাটা একই, সব ঝুট হ্যায়। ওদিকে বিজেপির গলাতেও তো সেই ঝাঁঝ নেই। তবে সুকান্ত বাবুরা বলছেন অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, ছাড়া পাননি মোটেও। আর রাজনীতির কেষ্টলাভের টানাপোড়েনের মধ্যেই বীরভূমে ফিরছেন স্ট্রং ম্যান, সম্ভবত আগামীকাল বা আজ রাতে। আবার কালই সেই বীরভূমেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। টাইমিংটা দেখলেন? এই টাইমিং নিয়েই তো দুয়ে দুয়ে চার করে রাজনীতি প্রতিবার, এবারও করছে। তাহলে মঙ্গলেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল? মঙ্গলেই কুশল মঙ্গল। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বছর 2 আগে সেই সেপ্টেম্বরেই বার্তা দিয়েছিলেন দলের নেত্রী। আর 2 বছর পর 24-এর 23শে সেপ্টেম্বরের ছবিটা দেখুন। স্ট্রং ম্যানের স্ট্রং উপস্থিতি। তাহলে বীরভূমে ওয়েলকাম কেষ্টমণ্ডল। ওদিকে সাজছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ। মঙ্গলবার এখানেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লির আদালতে যখন গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডল, ঠিক তারপরই প্রশাসনিক বৈঠক নির্দিষ্ট হলো বীরভূমে। প্রশাসনের তরফে খবর এলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন বীরভূমে, যে বীরভূমে মঙ্গলবারই ফেরার কথা রয়েছে অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডলের। তাহলে সামনাসামনি হবেন প্রশাসনিক বৈঠকের পর দলীয় বৈঠকে? দেখুন, এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কেষ্টমণ্ডল, তিনি দীর্ঘদিন পরে ফিরছেন বাড়িতে, কাজেই সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কেষ্টবাবু তিহারের গুড় বাতাসা খাওয়ার পরে বীরভূমে এসে মুখ না খোলেন, সেই জন্য অনেক রকম বক্তব্য কিংবা সান্ত্বনা পুরস্কার দিতে এখানে আসবেন। যেমন ভাবনা তার তেমন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, তো আপনারা তো দেখেছেন যে এক হাঁটু জলে দাঁড়িয়ে তিনি দিনের পর দিন কোথায় বাঁকুড়া, কোথায় পুরুলিয়া, বিভিন্ন জায়গায় তিনি বন্যা কবলিত স্থান পরিদর্শন করছেন। কাজে ওনাদের যেমন ভাবনা সেই রকম ওনাদের মুখ থেকে সেটা প্রকাশ পাচ্ছে। প্রশাসনিক বৈঠকের নাম করে ইনি এখানে একটু ধামাচাপা দিতে আসবেন, বীরভূমের মানুষকে আইওয়াশ করতে আসবেন। অনুব্রত মণ্ডল এখনো জেলায় ফেরেননি, তার আগেই শুরু রাজনীতি। ওদিকে ঝাড়পোঁছ করে প্রস্তুত বোলপুরের নিচুপট্টির মণ্ডল বাড়িও। তাহলে ওয়েলকাম কেষ্টমণ্ডল। রাজনীতি ওয়েলকাম করছে তাহলে। 2 বছর 2 বছর 1 মাস 9 দিনে জামিন হয়েছিল আর 12 দিনের মাথায় জেল মুক্তি। অথচ দেখুন, না থেকেও রাজনীতিতে সদা সর্বদাই স্ট্রং উপস্থিতি ছিল বীরভূমের স্ট্রং ম্যানের। 22 সালের 11ই অগস্ট গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর তার 3 দিন পর 14ই অগস্ট বলেছিলেন তৃণমূল নেত্রী। তারপর থেকে তো চলছেই। কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কি এমন দোষ করেছে কেষ্ট। এখন জানি না উনি কেষ্টের দোষ দূরবীন দিয়ে খুঁজে পেয়েছেন কিনা। যদি মাস্টার হও আমি ডন, আর তুমি যদি মানুষ হও আমিও মানুষ। একটা সময় বলতেন নকুল দানা খাওয়াবে, গুড় বাতাসা, ইয়ারে গেলে বেলের মোরব্বাও পাওয়া যাবে না, অষ্টমীর দিন লুচি ডালও মিলবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। দিদি তার কথা আর বলছে না। একবার দম দিবার জন্য বলেছিল, পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের লোকগুলোকে দম দিতে হবে। তো আমার লাখ লাখ অনুব্রত আছে, দিদি বলা বন্ধ করে দিই। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করো, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে।
আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে। প্রথম কথা হচ্ছে উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই, কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর কুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি, এটা হচ্ছে জামিন হয়েছে, এখনও বিচার শুরু হয়নি। কারণ বাঘ ভেতরে আছে বলে, সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়, এই ওখানকার বিরোধীরা ল্যাস তুলে আবার পালিয়ে। কথায় বলে দশচক্রে ভগবানও ভূত হয়, আর রাজনীতির দশচক্র অনেকটা নাগরদোলার মতো, কখনো ওপরে তোলে কখনো নিচে নামিয়ে দেয়। আর সেই নাগরদোলাতেই এখন বীরভূমের জেলা রাজনীতিতে তরতরি ওপরে উঠছেন কাজল শেখ। অথচ অতীত বলে জেলায় নাকি দুই মেরুতে কেষ্টমণ্ডল আর কাজল শেখ। কাল জেলায় ফিরছেন কেষ্টমণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হবে কি, সেই প্রশ্নে গা ঝাড়া দিয়ে উঠলেন জেলায় দলের মুখপাত্র জামশেদ আলী খান। আবার এই সেদিন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখও বললেন ওই যে বীরের সম্মান দিয়ে অভ্যর্থনার কথা। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন আমরা সেভাবেই নিয়ে আসবো। কেষ্টমণ্ডল বীরভূমে ফিরবেন এমন আভাস পেতেই কিন্তু দলের অভ্যন্তর নড়ে চড়ে উঠেছে। বীরভূম জেলাতে তৃণমূলের সাংগঠনিক জন্দর রয়েছে, তার ভিতরে কি কোনো পরিবর্তন আসতে চলেছে? কোর কমিটিকে আদৌ আর থাকবে? কারণ প্রয়োজন নেই তো। তারই অনুপস্থিতিতে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হবে বীরভূম জেলা পরিষদের এখন যিনি সভাধিপতি রয়েছেন সেই কাজল শেখ? যদি আমার ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত, কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। তাহলে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে কি মুখ্যমন্ত্রী দেখা হবে, এরকম কি কোনো প্রোগ্রাম? দেখুন, কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এখানে এটা হয়তো কোয়েনসাইড হয়েছে, তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। চন্দ্রনাথ সিংহ রাজ্যের মন্ত্রী, তিনি তো একবারে কেষ্টর অনুগামী। সব মিলিয়ে বলা চলে অনুব্রত মণ্ডল মানে কেষ্টমণ্ডলের অনুগামীরা আবার গা ঝাড়া দিয়ে উঠেছেন। তার ভাই ফিরছেন, তো সেখানে দিদি ভাইয়ের সাক্ষাৎ হওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা হওয়া উচিত। কারণ দিদি এর আগে নেতাজি ইন্ডোরে এক বৈঠক চলাকালীন আমাদেরকে বলেছিলেন বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এবং অনুব্রত মণ্ডল যেদিন মুক্তি পাবেন তাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে। তো সেই বীরের সম্মান আমরা যেমন দেওয়ার জন্য প্রস্তুত, দলনেত্রীর নির্দেশের অপেক্ষাতেও আমরা আছি। দাদাও ফিরছেন, তো সেখানে দিদি এবং দাদার একটা সাক্ষাৎ হবে, এটা তো আমাদের কাছে খুব আশাবাদী এবং এটা হতেই হবে, আমরা দাবিও রাখছি। দেখলেন জামশেদ আলী খান জেলা তৃণমূলের মুখপাত্র আবেগে ফুটছেন, আর বিরোধীরা মঙ্গলে তৃণমূল নেত্রী ও বীরভূমে জেলা সভাপতির সাক্ষাৎ প্রশ্নে বিরোধীরাও ওয়েলকাম করছে কি দেখুন তো। বলুন, একটা গরু চোর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে, কি আর বলবো? মুখ্যমন্ত্রী ঠিক করবেন তার বীর না বাঘ কি সব বলে ওরা, বীর বাঘকে তার মঞ্চে রাখবেন কিনা। আগামী দিন আমরা এটাও দেখবো যে জেল কাটা আসামিরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে বেড়ায়, তো অনুব্রত মণ্ডলে ঘুরে বেড়াবে, অসুবিধা কি আছে? ফলে আমরা প্রথম থেকেই বলেছি যেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা, বীরভূম জেলাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য এই গ্রেফতার হয়েছিল। এটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে এই কথা বলে এসছে। এখন তো যা জানা যাচ্ছে, মণ্ডল কিন্তু জামিন পেয়েছে, ছাড়া পায়নি, কিন্তু জামিন পেয়েছে। এরপরে কেস চলবে, মামলা চলবে, তাতে অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হচ্ছে ইকোনমিক অফেন্সের ক্ষেত্রে 7 বছর। যে কদিন জেলে থাকলেন সেটাকে মাইনাস করে বাকি দিনগুলো জেলে থাকতে হবে। কাহিনী চারপাশে এত চর্চিত যে সেই নথিতে নাকি এই প্রশ্ন এবং উত্তর সেগুলোও নেই যে আপনি কি অনুব্রত মণ্ডলকে টাকা দিয়েছেন, এই শব্দটাই নাকি চার্জশিটে নেই। অথচ এরকম একটা কৃত্রিম রব তুলে একজনকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, বাকিটা আইনের বিষয়। দেখুন, জামিন মানেই নির্দোষ প্রমাণ নয়। ওদিকে আবার আর এক কাণ্ড হয়েছে। এই গরু পাচার তদন্তে ইডি মামলায় আরো একজনের জামিন, এনামুল হক।
সুপ্রিম কোর্টে বিচারপতি MM সুন্দরেশ এবং অরবিন্দ কুমারের বেঞ্চে জামিন হয়ে গেল এনামুলেরও। দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনো বিচার শুরু হয়নি, তাই এই সওয়ালের ভিত্তিতেই জামিন এনামুলেরও। এ তো জামিনের পর জামিন মরশুম। এই তো দেখুন না, 30 জুলাই গরু পাচারের সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই মামলায় 10 সেপ্টেম্বর ইডি মামলায় জামিন অনুব্রত কন্যার। দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিল। 20 তারিখ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি মামলায় জামিন হলো কেষ্ট মণ্ডলের। আর আজ ইডির মামলাতেই সুপ্রিম কোর্টে জামিন এনামুল হকের। জামিনের পর জামিন, অথচ ইডি সূত্রে জানা গিয়েছিল এনামুলের বাড়ি থেকে নগদ 45 কোটি 30 লাখ টাকা উদ্ধার হয়েছে। তাহলে অনুব্রত সুকন্যাদের পর তিহাড় থেকে এনামুলেরও জেল মুক্তির পালা। এরপরে বেল পাচ্ছেন সকলেই, আজকে এনামুল হকও বেল পেয়ে গেলেন। কোথাও গিয়ে সাধারণ মানুষের কাছে এজেন্সির ভাবমূর্তিটাও ক্ষুণ্ণ হচ্ছে। আমি সেটা মনে করি না। আরজিকর নিয়ে সিবিআই বেশ ভালোভাবেই এগোচ্ছে, এবং দেখুন যতই সারা বেল দিক, মানুষের কাছে কি ভাবমূর্তি আছে সেটাই আসল কথা। আইনের ব্যাপার, গ্রেফতার যেমন একটা পদ্ধতি, জামিনও পদ্ধতি, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। বীরভূমের অনুব্রত মণ্ডল বলুন, জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, এনামুল হক বলুন, তারা যে কি করেছে, কি আছে সবাই জানে। যে তারা বেরিয়ে এসছে মানে তারা ধোয়া তুলসী পাতা, সেটা কথা হতে পারে না। আজ না তো কাল অন্য কারণে আবার তাদের জেলে যেতে হবে। তাহলে রাজনীতির ভরসা পারসেপশন, জনমানুষে তৈরি হওয়া ধারণা। আচ্ছা, সফলভাবে এই ধারণাটা তৈরি হয়েছে, তৈরি করতে পেরেছে এজেন্সি, বিরোধী রাজনৈতিক দলগুলো? এইসব প্রশ্ন উত্তর তো চলতেই থাকবে। তবে ওদের কথা শুরুতেই দেখিয়েছিলাম, ওদের কথা কে ভাববে, ওদের ভবিষ্যৎ কি হবে? বন্যা প্লাবিত এলাকাগুলোয় জল নামছে, কিন্তু ভয় না, কমছে না। এর মধ্যেই বেশ কিছু জেলায় ফের বৃষ্টি শুরু হয়েছে। আপাতত বিভিন্ন জায়গায় জল কমছে, কিন্তু রাজনীতির জলস্তর বাড়ছে তো বাড়ছেই। আজই যেমন মুখ্যমন্ত্রী টার্গেট করলেন কেন্দ্রকে, আর বিরোধী দলনেতার টার্গেট রাজ্যের সরকার। বড় বড় বিল্ডিং বানিয়ে, নিজেদের মূর্তি বানিয়ে যে টাকাটা আপনারা খরচ করেন, দয়া করে কেন্দ্রীয় সরকার তার 1/4 যদি আমরা পাই, আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান, फ्लड कंट्रोल सिचुएशन का आरो भालो करे करते पारी। यहाँ सरकार का कोई भूमिका नहीं है। यहाँ ममता बनर्जी खुद आई, क्या हुआ? आप गांव में जाइए, घर घर में जाइए, पूरा सरकार फेल, सरकार नहीं है। সরকার ফেল বলছেন বিরোধী দলনেতা। আর তখনই প্রশাসনিক বৈঠক বর্ধমানে করছেন মুখ্যমন্ত্রী। আজ অবশ্য বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়নি। ছবি দেখাই, দুর্গাপুর ব্যারাজে মুখ্যমন্ত্রী আর অন্যদিকে বড়জোড়ায় মুখ্যমন্ত্রী, দুটো ছবি একসঙ্গে। বৈঠক শেষে রওনা দেন দুর্গাপুরের দিকে। বড়জোড়ায় বন্যা দুর্গত এলাকা ঘুরে দেখেন, গিয়েছিলেন দুর্গাপুর ব্যারাজেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ আর বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোর মতো দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। প্লাবিত এলাকার মানুষদের ভয় বাড়ছে। আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম। আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিভিসি জলের স্রোত এখনো বইছে। আরও কাকে কাকে ডোবাবে আমি জানি না। আবার 48 ঘন্টা, আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসেছি, আমি পুরো ভিজেও গেছি। এবং এই 2-3 দিন আরও বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। প্রতিবারই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে আমরা ম্যান মেড বন্যা এই তিনটে শব্দ শুনতে পাই। এবারও তার ব্যতিক্রম নয়। এবার কয়েক কদম এগিয়ে রাজ্যের সরকার ডিভিসি থেকে রাজ্য সরকারের প্রতিনিধিদের তুলে নিয়েছে। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2জন মেম্বার ছিল, পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিভিসি জল ছেড়েছে, এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো। প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে। এটা বারবার বলে যখন কাজ হয় না,
তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না। আইএএস অফিসারদেরকে এবং অন্যান্য সরকারি অফিসারদেরকে তিনি যেভাবে পলিটিক্যালি ব্যবহার করছেন, রাজনৈতিক কারণে ব্যবহার করছেন, এটা ভারতবর্ষের অন্য কোথাও আপনি নিদর্শন দেখতে পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে আলাদা একটি দেশ পরিণত করার জন্য। কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিবিসির তো কোনো রোল নেই। আপনি জল ছেড়েছেন কেন? যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে। বাঁধগুলো সব কমজোর বাঁধ। মাটিগুলো কোথায় গেল? কে কোন চোরেরা নিয়ে গেছে? চোরেদের বড় বড় কথা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা তো বিরোধী দলের, ওরা বলবেনই, কিন্তু দলের সাংসদ, ঘরের লোক। এখন মানুষের পাশে দাঁড়ানোর সময় বলছে ঘরের লোক। এখন রাজ্য কেন্দ্র ঝামেলা করে লাভ নেই। একবার নয় দুবার বলেছেন গতকাল। একবার তো আবার মন্ত্রী জাভেদ খানকে পাশে নিয়ে। আমাদের হাতে কিছু নেই এই জলটাকে কিভাবে আটকানো যায়, এবং আমি ওই দোষারোপের মধ্যে যাবো না ডিবিসি কেন জল ছাড়লো, কারণ আমাদের দেশে অনেক জায়গা বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে। আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা মানুষকে কিভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা যে যন্ত্রণার মধ্যে আছে সেখান থেকে কিভাবে পার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। দেবের মতো তারকা অভিনেতা না হয়ে অন্য কেউ বললে নির্ঘাত এতক্ষণে জলে পড়তে হতো, তাই না? গতকাল মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়ে নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন দেব। उनका बाद में कुछ बोलना नहीं चाहिए। कल संडे था, शूटिंग बंद था, यहाँ शूटिंग करने के लिए आए। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর ৭৫% জায়গা প্লাবিত। ঘাটালের মানুষের দশা তো দেখলেন। ঘাটাল মাস্টার প্ল্যান, কত বছর ধরে এই শব্দগুলো শুনছেন বলুন তো? ওরাও শুনছে, হয় আর না। ঘাটালের এমপি দেবের শপথ, মাস্টার প্ল্যান না হলে তিনি আর ২৬-এর ভোটে নেই। সঙ্গে একটা মাস্টার স্ট্রোকও দিয়েছেন। শুভেন্দু অধিকারীকে দীপক অধিকারীর প্রস্তাব, চলুন অধিকারী ব্রাদার্স মিলেই প্রকল্পটা করি। লোকসভা ভোটের আগে দেব রাজনীতিকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে ফের ঘাটালে প্রার্থী হন। কিন্তু আমি এটুকু বলি যে দেব রাজনীতিতে ফিরেছে কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালকে বন্যামুক্ত করার পরিকল্পনা। ১৯৫৯ সালে মান সিং কমিটির সুপারিশ এই প্রকল্প এখনো অধরাই। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে ২০ বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না। রাজ্য সরকারের তো কোনো মাথা মানে ভূক্ষেপই নেই কোনো। মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল ৯ থেকে ১২, ইউপিএ 2-তে, তখন মনে পড়েনি? ভোট প্রচারে দেব বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে এবারই শেষ। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে আছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। ফের প্লাবিত ঘাটাল, তার মধ্যে উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। ৩ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। যারা ঘাটালে থাকে তারা জানে কি কতটা ইটস নট ইজি। নালে এটা ৬০ বছর বা 1959 থেকে 2024 অলমোস্ট ৬০ বছর প্রায় হয়ে গেল, তাহলে সেটাকে ৬০ বছর লাগতো না। এখন ভোট নেই, কিন্তু দেবের গলায় ভোটের আগে বলা কথাগুলোই। আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ৪০০ কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। ৩ বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে। মুখ্যমন্ত্রী বলছেন টাকা বরাদ্দ হয়েছে, কাজ শুরু হয়েছে, ৩ বছর লাগবে কাজ শেষ হতে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এমপি দেবের মাস্টার স্ট্রোক। তিনি বলেছেন শুভেন্দু অধিকারী, দীপক অধিকারী, অধিকারী ব্রাদার্সই নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ। আমি তো রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়েছি, শুভেন্দু অধিকারীও কেন্দ্রকে বলুন।
দিনাজপুরের দেব আজকে বলেছেন যে ঘাটাল যে মাস্টার প্ল্যানের উদ্যোগ, আসুন আমরা অধিকারী ব্রাদার্স মিলে নিই, আপনাকে উদ্দেশ্য করে বলেছেন। উনি এমপি কতদিন আমি জানতে চাইছি, কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে, দুবার থার্ড টার্মে জিতেছে, তাই তো? আমি তো ওর দল করতাম, ওর দল মানে মমতা ব্যানার্জির দল, তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।